আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কৃষিগুচ্ছ পরীক্ষার জন্য যতগুলো প্রশ্ন অতীতে এসেছে তাপগতিবিদ্যা অধ্যায় থেকে এই প্রশ্নগুলো সলভ করার একটু চেষ্টা করব। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে একটা ত্রুটিপূর্ণভাবে দাগাঙ্কিত থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফে 5 ডিগ্রি এবং ফুটন্ত পানিতে 95 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দিবে? আচ্ছা, যে কোনো ধরনের থার্মোমিটারই হোক, সেই থার্মোমিটারগুলোর জন্য যদি একটি নির্দিষ্ট তাপমাত্রা টি হয় এবং ওই থার্মোমিটারের বরফ বিন্দু যদি হয় টি আইস, আর স্টিম পয়েন্ট যদি তার বাষ্প বিন্দু বা স্টিম পয়েন্ট হয় হচ্ছে টি স্টিম মাইনাস টি আইস, সকল থার্মোমিটারের ক্ষেত্রে এই সম্পর্কটা সমান হয়। সকল থার্মোমিটারের ক্ষেত্রে এই সম্পর্কটা সেম হবে। তাহলে এখন বলছে আমার সঠিক পাঠ দে। সঠিক পাঠ দেওয়া মানে কি? মানে সেলসিয়াস স্কেলে যদি 40 ডিগ্রি হয়, ওই সময় এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারও 40 ডিগ্রি দেখাবে। ঠিক আছে? অর্থাৎ ওই থার্মোমিটারের তাপমাত্রা যদি আমরা ধরে নিই টি ইরর, আচ্ছা টি ধরি, তাহলে সেটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সি এর সমান হবে। ঠিক আছে? তাহলে এখন আমি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে আমার সেলসিয়াস স্কেলের যে সেন্টিগ্রেড স্কেলের যে থার্মোমিটার তার সম্পর্কটা যদি আমি এই আলোকে লিখতে চাই, তাহলে আমার কি হয়? টি মাইনাস টি আইসের মান কত ভাইয়া? অর্থাৎ বরফ বিন্দু কত? 5 ডিভাইডেড বাই টি স্টিম পয়েন্ট কত হবে? 95 মাইনাস আইস বরফ বিন্দু কত ভাইয়া? 5 ইকুয়াল সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কি লিখবো? সেলসিয়াসের সি তাপমাত্রা, আর সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু হচ্ছে 0 এবং স্টিম পয়েন্ট হচ্ছে 100 মাইনাস বরফ হচ্ছে 0। আচ্ছা, তাহলে এই সমীকরণটাকে যদি আমরা জাস্ট সলভ করি এবং এখানে আমি টি সমান সি টা বসাই দিই, তাহলে অঙ্কটা শেষ। তাহলে এখানে করি, টির জায়গায় আমরা সি বসাই, সি মাইনাস 5 ডিভাইডেড বাই 95 মাইনাস 5 হচ্ছে 90 ইকুয়াল, এখানে লিখবো সি, এখানে লিখবো 100। এখন 0 0 কাটা দেই, তাহলে আমার থাকে কি? দুই পাশ কোণাকুনি গুণ করলে এরপর আমার থাকে হচ্ছে 10c মাইনাস 50 ইকুয়াল হচ্ছে 9c। এর পরের লাইনে যদি আমি যাই, তাহলে আমি লিখতে পারি এই পাশে একটা সি থাকে আর মাইনাস 50 ওই পাশে দিলে হয় হচ্ছে 50। তাহলে আনসারটা কত আসে? 50 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ত্রুটিপূর্ণ থার্মোমিটার 50ই দেখাবে, ওই একই সময়ে সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেলের ইয়াটাও কি দেখাবে? 50ই দেখাবে, অর্থাৎ সঠিক পাঠ দিবে। তাহলে 50 হচ্ছে আনসার। সঠিক পাঠ দেওয়া মানে হচ্ছে সেলসিয়াস স্কেলের সমান হওয়া, এটাই। পরবর্তী স্লাইডে যাই। বলছে একটি সিস্টেমে গ্যাসের চাপ বলা আছে 10⁵ প্যাসকেল স্থির রেখে 600 কিলোজুল তাপশক্তি সরবরাহ করা হলো। এই প্রক্রিয়ায় সিস্টেমটির আয়তন 1.5 মিটার কিউব থেকে খুব ধীরে ধীরে প্রসারিত হয়ে 2 মিটার কিউব হলো। সিস্টেমটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত কিলোজুল হলো? আচ্ছা, তাহলে এখানে প্রথম দেখার বিষয় হচ্ছে আমার, প্রথম যে বিষয়টা আমার এই অঙ্ক থেকে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ধীরে ধীরে এই কথাটা। এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? এই জিনিসটা বোঝাচ্ছে যে এই প্রক্রিয়াটাকে আমাকে সমষ্ণ নির্দেশ করতেছে। সমষ্ণ, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় ধীরে ধীরে প্রসারিত হয়। আর এই হঠাৎ প্রসারিত হওয়া এই শব্দটা বা ফাস্ট প্রসারিত হচ্ছে, সেটা হবে কোন প্রক্রিয়ার ক্ষেত্রে ভাইয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখন ধীরে ধীরে আমি বুঝলাম সমষ্ণ প্রক্রিয়া, ভালো কথা। তাহলে আমি থার্মোডাইনামিক্সের বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে জানি যে যে পরিমাণ তাপ শক্তি দিব তার কিছু পরিমাণ অন্তঃস্থ শক্তিতে পরিণত হবে আর কিছুটা দিয়ে কৃত কাজ হবে। তাহলে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। ঠিক আছে? তাহলে এখন আমার চাইছি কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত, অর্থাৎ ডিইউ এর মান বের করতে বলছে। ডিইউ এর মান কত হবে ভাইয়া? ডিকিউ
মাইনাস ডিডব্লিউ। এখন ডি কিউ, আচ্ছা আমি 600, ডি কিউটা কিন্তু বলাই আছে 600 কিলোজুল তাপ শক্তি আমি সরবরাহ করছি, অর্থাৎ আমার কাছে আসছে বা ব্যাংকে টাকা ঢুকছে এরকম যদি চিন্তা করি, তাহলে ডি কিউ এর মানটা আমরা কি বলতে পারি, পজিটিভ 600 কিলোজুল। আচ্ছা এটাকে আমি জুলে নিব না, এই যে এখানে দেওয়া আছে কত কিলো জুল হলো, মানে আনসার অন্তস্থ শক্তি আমাকে কিলো জুলে চাইতেছে, তাহলে আমি ডি কিউ এর মান 600 রাখলাম। এখন ডিডব্লিউ এর মানটা একটু বের করি। ডিডব্লিউ সূত্রটা কি, কৃতকাজ সমান হচ্ছে চাপ ইনটু আয়তনের পরিবর্তন ডিভি। আচ্ছা এখানে কি প্রেসারটা বলা আছে, হ্যাঁ বলা আছে প্রেসার, এই যে এখানে বলা আছে প্রেসার 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ওকে, 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল কিন্তু আয়তনটা কত ভাই, আয়তনের পার্থক্য 2 মিটার কিউব হয়েছে, আগে ছিল 1.5 মিটার কিউব, অর্থাৎ 0.5 মিটার কিউব বৃদ্ধি পাইছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 5 ইনটু 10 টু দি পাওয়ার 4 জুল। আচ্ছা এটাকে আমি এই পাশে যেহেতু আমি 600 কিলো জুল বসাইছি, তাহলে এখানে আমি কিলো জুলে কনভার্ট করি, তাহলে কত থাকে 50 কিলো জুল হয়ে যায় না, এটা কিলো জুলে নেয় কিভাবে, 1000 দিয়ে ভাগ করে, তাহলে এটা 50 কিলো জুল, তাহলে 600 মাইনাস 50 কিলো জুল, তাহলে আনসার কত হয় 550 কিলো জুল। তাহলে আনসার এখানে আছে না, এই যে ধীরে ধীরে পরিবর্তন হয়ে 550 কিলো জুল এসে। এরপরে প্রশ্নে যায়, কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন কত, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কার্নো চক্র কি একটা প্রত্যাগামী প্রক্রিয়া না, প্রত্যাগামী, আর প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটা হয় হচ্ছে জিরো, জিরো হয়, তাহলে আনসার কত, জিরো। পরবর্তী প্রশ্নে যাই, বলছে কি 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে নামাইছো তুমি, তাহলে ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন কত হবে। আচ্ছা আমরা একটু সেলসিয়াস আর ফারেনহাইট নিয়ে একটু কাজ করি, যে সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু কত ভাইয়া, বরফ 0, ফারেনহাইট স্কেলে কত ভাই 32 না, সেলসিয়াস স্কেলের বাষ্প বিন্দু কত 100, ফারেনহাইট স্কেলে কত ভাইয়া 212, তাহলে ডিফারেন্স এখানে কত 100, এখানে হচ্ছে 180, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি না যে সেলসিয়াস স্কেলে 100 ঘর চেঞ্জের জন্য ফারেনহাইট স্কেলে চেঞ্জ হয় কত ঘর ভাইয়া 180 ঘর, 180 ঘর ফারেনহাইট স্কেলে। তাহলে সেলসিয়াস স্কেলে 1 ঘর চেঞ্জ হলে ফারেনহাইট স্কেলে চেঞ্জ হবে কত ঘর ভাইয়া 180 ডিভাইডেড বাই 100 ঘর। তাহলে আমার চাইছে কত, সেলসিয়াস স্কেলে আমি কত ঘর চেঞ্জ করছি 100 থেকে 35 এ আসছি, অর্থাৎ আমি এখানে 65 ঘর চেঞ্জ করছি, তাই তো। তাহলে সেলসিয়াস স্কেলে 65 ঘর চেঞ্জ করলে ফারেনহাইট স্কেলে চেঞ্জ হবে কতটুকু 180 ডিভাইডেড বাই 100 ইনটু 65, এটাই হবে আনসার। এখন আমি মানটা বের করি, 0 0 কাটা দেই, 5 দিয়ে গেলে 5 13 65, 5 13 65, আর এখানে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 2 দিয়ে কাটা হলে 9, তাহলে 9 আর 13, 9 ইন্টু 13 কত হয় 9 ইন্টু 13, এই যে একটা 9, এই যে একটা 13, কত হয় 117 ডিগ্রি, তাই তো। তাহলে আনসারটা কি আছে, এই যে 117 আছে। আর পরের প্রশ্নে যাই, কি বলছে, একই প্রশ্ন টাইপের, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি, স্টিম বিন্দু 99, যখন এই থার্মোমিটার 52 ডিগ্রি প্রদর্শন করে ফারেনহাইট স্কেলে কত। আচ্ছা যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে যে ওই সম্পর্কটা কাজে লাগে, যেটা কি, এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা টি ধরলাম, এর বরফ বিন্দু বলা আছে 5, এবং এখানে নিচে লিখবো কি এর বাষ্প বিন্দু কত 99 মাইনাস আবার বরফ বিন্দু বিয়োগ ইকুয়াল ফারেনহাইট স্কেলে কত ভাইয়া, উপরে হচ্ছে এফ ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মাইনাস 32 বরফ বিন্দু, নিচে হচ্ছে বাষ্প বিন্দু 212 মাইনাস আবার 32। এখান থেকে আমার এফ এর মানটা বের করতে হবে। এখানে আমার টির মানটা কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, এই যে টির মানটা দেওয়া আছে, টির মানটা কত ভাইয়া 52 ডিগ্রি। ওকে,
তাহলে টির মানটা আমি 52 বসিয়ে দিই। টির মানটা আমরা বসাই দিই। তাহলে জাস্ট আমি যদি এই সমীকরণটাই সলভ করি তাহলে আমি f এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটু সলভটা করি দ্রুত। 47 94 উপর হবে f মাইনাস 32, এখানে হবে 180। ঠিক আছে, তাহলে এখানে 47 কে 94 দিয়ে কাটাকাটি করা যাবে। 47 1, নিচে হবে 2, এখন 2 দিয়ে যদি কাটাকাটি করি এ পাশ 1 এ পাশে হবে 90। তাহলে এর পরের লাইনে আমি লিখতে পারি যে 90 ইকুয়াল f মাইনাস 32। তাহলে f এর মান কত আসে ভাইয়া? 122 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে কিন্তু আনসারটা আছে। তাহলে কত হয়? 122 ডিগ্রি ফারেনহাইট। তারপরে প্রশ্নে আমরা চলে যাই। বলছে কি একটা গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটি কি? আচ্ছা ভাইয়া, গাড়ি যখন চলতে থাকে তখন কি প্রেসার সেম থাকে? যে এরকম খাঁজকাটা একবার সড়কে যাবে একবার স্মুথ সড়কে যাবে, সব সময় কি চাকার মধ্যে চাপটা সেম প্রযুক্ত হবে না? তাহলে ধ্রুব চাপ তো হবেই না। ধ্রুব আয়তন, আচ্ছা টায়ারটা কি চুপসে যাইতেছে, টায়ারটার আয়তন কি কমতেছে? খুবই নেগলিজেবল কমতেছে, তাহলে এটা কি হবে? ধ্রুব আয়তন প্রক্রিয়া হবে। রুদ্ধতাপীয় হবে না, সমষ্ণ তাপমাত্রা তো চেঞ্জ হবেই, এটা বাইরে পরিবেশের উপর নির্ভর করে, তাহলে ধ্রুব আয়তন প্রক্রিয়া হবে। এরপরের প্রশ্নে যাই। একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার পরিবর্তন হয়নি, নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে? আচ্ছা, 0 ডিগ্রির বরফ কি হঠাৎ করে কি তাপমাত্রা বেড়ে পানি হয়ে যায়? না, প্রথমে কিন্তু 0 ডিগ্রির পানিতে পরিণত হয়। অর্থাৎ তাপমাত্রার চেঞ্জ হয়নি, কিন্তু এদের অবস্থার চেঞ্জ হয়েছে, অর্থাৎ পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে, এটা হবে আনসার। পরের প্রশ্নে যাই। পরে হয়েছে আচ্ছা, গৃহীত তাপ ও বর্জিত তাপ যথাক্রমে H1 ও H2 হলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত? এটা আমরা সূত্র হিসেবে মুখস্থ রাখতেই পারি, কিন্তু আমি একটু কনসেপ্টটা দেখাই। যে একটা হিট ইঞ্জিনে কাজ করতেছি, হিট ইঞ্জিনের এটা হচ্ছে গরম প্রকোষ্ঠ টি হাই, বা হ্যাঁ টি হাই টেম্পারেচার, আর এটা হচ্ছে কোল্ড প্রকোষ্ঠ বা ঠান্ডা প্রকোষ্ঠ, এটা কি টি কোল্ড চেম্বার টিসি। আর মাঝখানে হচ্ছে ইঞ্জিনের মেকানিজম। টি হাই থেকে তাপ শক্তি বের হয়, ধরলাম H1 পরিমাণ তাপ শক্তি বের হইলো, এবং টি কোল্ডে H2 পরিমাণ তাপ শক্তি যায়, অর্থাৎ পরিবেশে H2 পরিমাণ তাপ শক্তি ছাড়ে সে। H1 পরিমাণ তাপ শক্তি সে দিয়েছিল, ইনপুট দিয়েছিল, এর মাধ্যমে সে কিছু পরিমাণ কৃতকাজও করছে। ঠিক আছে, তাহলে H1 পরিমাণ তাপ শক্তি সে পরিবেশে দিছিল, এই যে লিখি H1 পরিমাণ তাপ শক্তি সে পরিবেশে দিছিল, সেটা দিয়ে সে কিছু পরিমাণ W পরিমাণ কৃতকাজ করছে, আর H2 পরিমাণ পরিবেশে ছেড়ে দিছে। তাহলে আমরা কি জানি এটার মানে কি? এটা মানে হচ্ছে কর্মদক্ষতা, মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। এটা সব ক্ষেত্রেই এই একই সূত্র, আউটপুট বাই ইনপুট। এখন আউটপুটটা কি ভাই? আউটপুট হচ্ছে আমি কি পরিমাণ কাজ করতে পারছি, সেটাই হচ্ছে আউটপুট। তাহলে আমি ডব্লিউ পরিমাণ কাজ করেছি। আর ইনপুটটা কি ভাইয়া? ইনপুট হচ্ছে আমি H1 পরিমাণ শক্তি আমি দিয়েছিলাম, H1 পরিমাণ শক্তি আমি দিয়েছিলাম, গৃহীত তাপ করেছিলাম, এটাকে বলছে গৃহীত তাপ। আর H2 তো আমি পরিবেশে ছাড়ছি, তাহলে W কে আমি কি লিখতে পারি? W কে আমি এখান এই সমীকরণ থেকে লিখতেই পারি যে W ইকুয়াল H1 মাইনাস H2। তাহলে যদি আমি W এর জায়গায় এটা বসাই দিই যে H1 মাইনাস H2 আর ডিভাইডেড বাই H1, তাহলে এটা কি থাকে? 1 মাইনাস H2 বাই H1। অর্থাৎ এখান থেকে আমি কি পাইলাম? আমরা এটার সম্পর্ক এর সাথে যদি আমি পার্সেন্টেজে নিতে চাই তাহলে আমি 100% জাস্ট গুণ করব, এটুকুই। তাহলে এটার সমীকরণটা, এটা কিন্তু আমাদের একটু মুখস্থ রাখা উচিত যে এটা কর্মদক্ষতা ইকুয়াল 1 মাইনাস বর্জিত তাপ ডিভাইডেড বাই গৃহীত তাপ। আর যদি এটাকে আমি পার্সেন্টেজে নিতে চাই তাহলে এর সাথে আমার 100% গুণ করতে হবে, তাই তো? তাহলে গৃহীত তাপ যদি বলছে H1, তাহলে হবে কত? গৃহীত তাপ নিচে 1 মাইনাস H1 নিচে, উপর হবে H2। এটা আছে কোথায়? 1 মাইনাস H2 বাই H1, এই যে 1 নাম্বারটাই আনসার। এর পরের প্রশ্ন যে আচ্ছা এই ডায়াগ্রামটা কিন্তু মনে রাখা উচিত, এটা হচ্ছে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে।
খুব ইম্পর্টেন্ট। এই ডায়াগ্রামটা মনে রাখলে এই টাইপের সকল অঙ্ক সমাধান করা সম্ভব। তারপর বলছে কি একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপাধারে 600 জুল তাপ শক্তি কি করে বর্জন করে। রেফ্রিজারেটরটির কার্য সম্পাদন সহ অর্থাৎ সিওপি জানতে চাইছে। এক্ষেত্রে এই অঙ্ক আমরা কি করছি যে শীতল তাপাধার থেকে একটা রেফ্রিজারেটরের কথা বলা হয়েছে যে শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করছে, উষ্ণ তাপাধারে 600 জুল তাপ শক্তি বর্জন করছে। তাহলে আমার কার্যকৃত সহগ সিওপি বের করতে বলছে। সিওপিও হচ্ছে এক প্রকার কর্মদক্ষতা। এটা কি লিখতে পারি আমি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাই তো? এটা আমি লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমার একটা ডায়াগ্রাম মনে রাখলে খুব ভালো হয় যে রেফ্রিজারেটরের ভিতরে টিসি কোল্ড চেম্বার থাকে, আর এটা হচ্ছে পরিবেশ হচ্ছে বাহিরে সারাউন্ডিং, এটা হচ্ছে হাই টেম্পারেচার, আর মাঝখানে হচ্ছে মেকানিজমটা হবে এখন কোল্ড টেম্পারেচার থেকে রেফ্রিজারেটরের কাজ কি তাপ শোষণ করে না, তাপ বাহিরে বের করে দেওয়া, তাপ বাহিরে বের করে দেওয়া। তাহলে সে কিউয়ান পরিমাণ তাপ শক্তি সে বের করে দিচ্ছে, আর এই বের করে দেওয়ার জন্য আমি একটা কাজ করতেছি ইঞ্জিন, সেটা হচ্ছে ডব্লিউ পরিমাণ কৃত কাজ করছে, এবং বাহিরের পরিবেশে কিউ2 পরিমাণ তাপ শক্তি নির্গত হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে কিউ1 পরিমাণ তাপ শক্তি দিয়ে আমি ছাড়লাম, আর এটা হচ্ছে কি আউটপুট না? আমার লাভ হচ্ছে কোনটা? লাভ হচ্ছে কিউ1 পরিমাণ তাপ শক্তি আমার রেফ্রিজারেটর থেকে নিঃসরিত হচ্ছে, অর্থাৎ বাহিরে বের হয়ে যাচ্ছে, ফলে রেফ্রিজারেটর ঠান্ডা হচ্ছে। এটা হচ্ছে কিউ1 পরিমাণ আউটপুট। আর ইনপুট কি? ইনপুট হচ্ছে আমি কৃতকাজ করতেছি ডব্লিউ, এটা হচ্ছে আমার ইনপুট। আমরা কোনো কাজ করি, যে পড়াশোনা করি, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর আউটপুট কি আমাদের পরীক্ষার রেজাল্ট না? তাহলে ইনপুট হচ্ছে ডব্লিউ, সবসময় ইনপুট হচ্ছে ডব্লিউ, আর আউটপুট হচ্ছে কি পরিমাণ বাইর হচ্ছে বাহিরে, কি পরিমাণ আমি অ্যাপ্লিকেশন করতে পারছি পরীক্ষায়, সেটা হচ্ছে কিউ1 বা আউটপুট। আচ্ছা, তাহলে এখন এই ডায়াগ্রাম থেকে আমি একটা জিনিস দেখতে পারি যে কিউ1 আর ডব্লিউ এই দুইটা মিলে বাহিরে কিউ2 পরিমাণ তাপ শক্তি নির্গত হচ্ছে। তাহলে উপরে লিখবো আমি কিউ1 আর নিচে লিখবো কি ডব্লিউ। ডব্লিউ এর মানটা কত হয়? কিউ2 মাইনাস কিউ1 না? আচ্ছা, তাহলে কিউ1 মানে কত? আমি এই যে 450 জুল তাপ আমি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে ছাড়ছে, এটা হচ্ছে 450, আর নিচে কত হবে? উষ্ণ তাপাধারে 600 জুল তাপ শক্তি বর্জন করছে, তাহলে কিউ2 হচ্ছে 600, কিউ2 হচ্ছে 600, তাহলে 600 মাইনাস 450 কত হয়? উপরে 450, নিচে হবে 150, আনসার কত আসে? আনসার আসে 3, ঠিক আছে? তাহলে আনসার কত হবে? 3 আসবে। এর পরের স্লাইডে আমরা যাই যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রা, এটা হচ্ছে এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে ধ্রুব তাপমাত্রা মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। মানে কি? মানে হচ্ছে এটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, সংনমিত করে আয়তন অর্ধেক করা হয়েছে। চূড়ান্ত চাপ কত? আচ্ছা, তাহলে আমি আদর্শ গ্যাসের সূত্রটা জানি না যে পিভি সমান এনআরটি। তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বলছি, তাহলে মূল সংখ্যা সেম, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তাপমাত্রাও সেম, তাহলে পিভি সমান আমি কনস্ট্যান্ট বলতে পারি, তাই তো? তাহলে পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল ইকুয়াল আমি বলতে পারি পি ফাইনাল ভি ফাইনাল। এখন পি ইনিশিয়াল কত ছিল? স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, স্বাভাবিক চাপ কত? 1 atm, আর প্রথমে ধরলাম আমি ভি ছিল, ভি ইনিশিয়াল ছিল ভি, আর ভি পি ফাইনাল আমার বের করতে হবে, চূড়ান্ত চাপ বের করতে হবে, পি ফাইনাল বের করতে হবে। তাহলে পি ফাইনাল ইনটু ভি ফাইনাল কত হয়েছে? ভি ইনিশিয়ালের অর্ধেক, ভি ইনিশিয়াল যদি ভি হয় তাহলে ভি ফাইনাল হবে ভি বাই 2, তাহলে পি ফাইনাল আসে হচ্ছে 2 atm। 2 atm, আর 1 atm মানে কত? 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, তাহলে আসে কত? 2.02 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। আচ্ছা, এখানে 10 স্কয়ার এটাও হবে না, 10 কিউব হবে না, 10 টু দি 4 হবে না, 10 টু দি 5 হবে। আচ্ছা, নিউটন পার মিটার স্কয়ার, এটাকে নষ্ট হয়। আচ্ছা, চাপের একক, চাপ কি? পি সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল না? এখন বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, এটা কিন্তু আমরা বলি নিউটন পার মিটার স্কয়ার, এটাই তো প্যাসকেল।
তাহলে প্যাসকেল লেখা যে কথা, নিউটন পার মিটার স্কয়ার একই কথা। পরের স্লাইডে যাই। যে 2 কেজি ভরের একটি বস্তু এম বলা আছে আমার অঙ্কে, তারপরে 3 মিটার হাইট থেকে আমি ফেলে দিছি, তাপে রূপান্তর হয়েছে। আচ্ছা, উপরে একটা উচ্চতায় ছিল, ওই উচ্চতায় থেকে নিচে ফেলছি, তাহলে উপরে ছিল সেটা কি আকারে? বিভব শক্তি আকারে, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি আকারে, অর্থাৎ ইপি আকারে। পরবর্তীতে সেটা কিসে পরিণত হয়েছে? তাপ শক্তিতে পরিণত হয়েছে। তাহলে ইপির মানটা কত? mgh, এটার মানই হচ্ছে h। তাহলে m এর মান বলা আছে 2, g এর মান 9.8 ইনটু 3 সমান হচ্ছে 8, h এর মান। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে 9.8 টাকে আমি একটু সহজের সাপেক্ষে আমি 10 ধরে নিতে পারি। আচ্ছা, এটা যখন অঙ্কটা করা হয়েছে তখন কিন্তু ক্যালকুলেটর ছিল। আচ্ছা, এটাকে আমি 10 ধরে নিই। 10 ধরে নিলে আমার আনসার মিলানোটা একটু ইজি হবে। 2 ইন্টু 10, আচ্ছা 30, অর্থাৎ 60 জুল। 60 জুল সমান কত ক্যালোরি হবে? 4.2 জুল সমান হচ্ছে 1 ক্যালোরি। 1 ক্যালোরি। তাহলে 42 জুলে হবে হচ্ছে কত? 10 ক্যালোরি। আর 84 জুলে হবে 20 ক্যালোরি, তাই তো? তাহলে আমি এখন দেখি আমি কিভাবে অপশনগুলো মিলাই। আমার তো অবশ্যই 14 ক্যালোরির চেয়ে বেশি হবে, কারণ এখানে 60 জুল আছে। 42 জুল যদি 10 ক্যালোরি হয়, আচ্ছা আমি অনুগুলা থেকে আসি, যে 34 ক্যালোরি এটা হবেই না। 20 ক্যালোরিতে তো 84 জুল লাগে, এটাও হবে না। 24 তো আরো হবে না। তাহলে আনসার একমাত্র কি হবে? 14 হবে। কারণ কারণ আমি কেন বললাম এটা? 10 ক্যালোরি হচ্ছে 42 জুল, আর হচ্ছে 20 ক্যালোরি হচ্ছে 84 জুল। তাহলে এর মাঝামাঝি হচ্ছে 60, তাহলে মাঝামাঝি আছে 14, একমাত্র এটাই আনসার। এর পরেরটাই যাই। কার্নো ইঞ্জিনের তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আচ্ছা, কার্নো ইঞ্জিনে কার্নো চক্রটা কি হয়? প্রথমে কি হয়? এরকম এই গ্রাফ, এটা সবাই এইচএসসি লাইফে দেখে আসার কথা। প্রথমটা হচ্ছে কি? সমুষ্ণ প্রসারণ। কেন প্রসারণ? এই যে গ্রাফটা দেখলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি গ্রাফ। তাহলে এখানে আমার আয়তনটা প্রসারিত হচ্ছে, তাহলে এটাকে আমি বলতে পারি হচ্ছে সমুষ্ণ প্রসারণ। এটাকে আমি বলতে পারি কি? রুদ্ধতাপীয় প্রসারণ। আর এখানে আয়তন হ্রাস পাচ্ছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি? সমুষ্ণ সংকুচন। সমুষ্ণ সংকুচন। আচ্ছা, তাহলে তৃতীয় পর্যায়ে বলছে আমার সমুষ্ণ সংকোচন। আচ্ছা, এই ধাপে আমার অভ্যন্তরীণ শক্তি, তাপগ্রাহকে তাপ বর্জিত, এসব নিয়ে প্রশ্ন। তাহলে আমি থার্মোডাইনামিক্সের লটা কাজে লাগিয়ে তো ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা, এখন আমি ডিইউ অন্তস্থ শক্তির পরিবর্তনটা কি আমি এটা জানি না, যে F/2 nr dt, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলেই কেবল ডিইউ পরিবর্তন হবে। এখানে যেহেতু ডিটির মান 0, তাই আমার ডিইউর মানটাও কত হবে? 0 হবে। অর্থাৎ এই প্রক্রিয়ায় আমার অন্তস্থ শক্তির পরিবর্তন 0। তাহলে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, এইটা অবশ্যই ভুল। এবং উভয়ই, তাহলে এটাও ভুল। তাহলে আমার এক না হলে ডি হবে, এটা হবে আনসার। এখন ডি কিউ ইকুয়াল আমরা কি জানলাম? যে ডি ডব্লিউ জানলাম। আচ্ছা, আবার ডিডব্লিউটা আবার কিসের উপর নির্ভর করে? পি ডেল ভির উপর। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে আয়তনটা কি? ভিটা হচ্ছে নেগেটিভ, আয়তনটা হ্রাস পাচ্ছে, সংকুচিত হচ্ছে। তাহলে ডিডব্লিউ নেগেটিভ, তাহলে ডি কিউ নেগেটিভ। ডি কিউ নেগেটিভ মানে কি? মানে হচ্ছে আমি তাপগ্রাহক থেকে তাপ শক্তি বাহিরে বের হয়ে যাচ্ছে, বাহিরে বের হচ্ছে। মানে আমার ব্যাংক থেকে টাকা বের হয়ে যাওয়া কি আমার জন্য নেগেটিভ না? এর জন্য তাপগ্রাহক থেকে বাহিরে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ, বাহিরে বের হচ্ছে। তাহলে তাপগ্রাহকে তাপ বর্জিত হয়, এটা হবে আনসার। পরের প্রশ্নে চলে যাই। বলছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন দ্বিগুণ, চূড়ান্ত তাপমাত্রা এত হলে ওয়াই, আচ্ছা সরি, এটা গামা হবে। গামার মান কত? আচ্ছা, প্রশ্নটা মনে হচ্ছে, আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে ভুল আছে। কেন ভুল আছে? আমি যুক্তি সহ পৌঁছে দিচ্ছি। যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে থার্মোডাইনামিক্সের লটা জানি কি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এই প্রক্রিয়ায় কি ব্যাংকে কোনো টাকা ঢুকে বা বের হয়? তাপগ্রাহকে ঢুকে না। তাহলে ডিকিউ এর মানটা কত ভাই? 0। তাহলে ডিইউ ইকুয়াল হচ্ছে মাইনাস ডিডব্লিউ। আচ্ছা, ডিইউ এর মানটা
বাড়ে কখন? অন্তঃস্থ শক্তি বাড়ে যখন হচ্ছে তাপমাত্রা বাড়ে, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে হচ্ছে প্রথম হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসে ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আয়তন আমি দ্বিগুণ করছি। আয়তন দ্বিগুণ করা মানে কি ভাইয়া? আয়তন দ্বিগুণ করা মানে হচ্ছে পি ইন্টু ডেল ভি। ডেল ভির মান পজিটিভ হওয়া, ডেল ভির মান পজিটিভ হওয়া মানে হচ্ছে ডিডব্লিউ এর মান পজিটিভ হওয়া। আর ডিডব্লিউ যদি পজিটিভ হয়, ডিডব্লিউ যদি পজিটিভ হয় তাহলে কি আমি ডিইউ এর মান নেগেটিভ বলতে পারি না? কারণ সামনে যেহেতু একটা মাইনাস সাইন আছে, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, ঠিক আছে। তাহলে আয়তন যখন বাড়ে তখন কৃতকাজ পজিটিভ, কৃতকাজ পজিটিভ হলে ডিইউ নেগেটিভ। আর ডিইউ নেগেটিভ হয় কখন? যখন তাপমাত্রা ডিক্রিজ হয়। অর্থাৎ এটা আমি বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা বাড়লে আয়তন হ্রাস পায়, আর তাপমাত্রা কমলে আয়তন বৃদ্ধি পায়। কিন্তু এখানে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 54-তে নিছো, তুমি তাপমাত্রা বাড়াইছো আবার বলতেছো আয়তন দ্বিগুণ, মানে এটা প্রশ্নটা ভুল। এর পরের প্রশ্নে যাই। বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করছো, কত এন্ট্রপির পরিবর্তন হবে? আচ্ছা, এন্ট্রপি নিয়ে একটু বিস্তারিত বলি। আচ্ছা, এটা কি মেইন ক্লাসে বলা হবে নাকি? আচ্ছা, বলে দিই। এন্ট্রপির সূত্রটা হচ্ছে কি, ডেল এস। এন্ট্রপির পরিবর্তন হচ্ছে তাপ শক্তির পরিবর্তন ডিভাইডেড বাই টেম্পারেচার। এখন এই সূত্রটার দুইটা রূপ আছে। এই সূত্রটা হচ্ছে মেইন সূত্র। এই সূত্র থেকে ফাইনালি যখন তাপমাত্রা টেম্পারেচার চেঞ্জ হয় তখন একটা সূত্র আসে। টেম্পারেচার যখন চেঞ্জ হয় তখন সূত্রটা হয় হচ্ছে ডেল এস মডিফাই ভার্সন হয়ে হচ্ছে এম এস লন টি ফাইনাল ডিভাইডেড বাই টি ইনিশিয়াল। আচ্ছা, এই প্রমাণটা আমরা ইয়াতে মেইন ক্লাসে দেখব না। আর যখন টি চেঞ্জ না হয় তখন সূত্রটা হয় ডেল এস ইকুয়াল এম এল ডিভাইডেড বাই টি, ঠিক আছে। এখানে এম এল ডিভাইডেড বাই টি, এখানে এলটা কি? এলটা হচ্ছে সুপ্ততা। এল হচ্ছে যখন 0 ডিগ্রি নিয়ে কথা হচ্ছে তখন আমরা বসাবো হচ্ছে 3,36,000। আর যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করব তখন এটা হবে হচ্ছে 22, 68, 3টা শূন্য, এটা হবে এল এর মান। আচ্ছা, এখন আমাকে বলছে কি 100 ডিগ্রি তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত, অর্থাৎ তাপমাত্রার এখানে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে আমার সূত্রটা হবে এইটা। তাহলে আমি এম এর মান 1 বসাবো, এল এর মান 100 ডিগ্রি যেহেতু, তাহলে 22, 68, 3টা শূন্য বসাবো ডিভাইডেড বাই টেম্পারেচার। টেম্পারেচার কত দেওয়া আছে? 100 ডিগ্রি, মানে কেলভিনে 373 বসাবো আমরা, ঠিক আছে। এখন এটা যখন আসছে প্রশ্ন 16, 17, 17, 18 তখন ক্যালকুলেটর এলাও ছিল, কিন্তু ক্যালকুলেটর ধরলাম আমরা এলাও নাই। এরপর আমি এই প্রশ্নটা কিভাবে সলভ করবো? আমি দেখি, চেষ্টা করে দেখি কাছাকাছি কিছু আমি একটা বের করতে পারি কিনা। দেখি তো, যে একটু যদি এখানে করি যে 22, 68, 3টা শূন্য, এটাকে আমি রাখলাম। আর আমি 373-কে আমি 400 ধরে নিই, কাছাকাছি একটা মান ধরলাম। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা। এখন আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 2 থাকে নিচে, উপরে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 11, 340। আরেকটা 2 দিয়ে ভাগ করলে থাকে 1, আর উপরে থাকে কত? 5 দুগুণে 10 আর 13, 5 6 12, 1 14, 5670। তাহলে এটার মানটা কত? এটার মানটা হয় হচ্ছে 5.67 ইন্টু 10 কিউব। এটাকে আমি কি লিখতে পারি না যে 6 ইন্টু 10 কিউব? আচ্ছা, দেখি তো কোনো আনসার কি মিলে কিনা। 6 ইন্টু 10 কিউব এটা হবে না, 6.10 স্কোয়ার হবে না, এটাও হবে না, এইটা হবে 6.05 ইন্টু 10 কিউব। অর্থাৎ ক্যালকুলেটর থাকুক বা না থাকুক আনসার করা কিন্তু যাচ্ছে, যদিও কিছু ক্ষেত্রে করা যায় না। এখনের প্রশ্নটা আসি। ময়মনসিংহ শহরের শীত এবং গ্রীষ্মকালীন তাপমাত্রার পার্থক্য 15 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটের পার্থক্য। আচ্ছা, সেলসিয়াস স্কেলে এটা আগেও করা হয়েছে। 100 ডিগ্রির পার্থক্যের জন্য ফারেনহাইট স্কেলে পার্থক্য হয় কত ঘর? 180 ঘর। সেলসিয়াস স্কেলে 1 ঘর পার্থক্যের জন্য ফারেনহাইট স্কেলে পার্থক্য হয় 180 ডিভাইডেড বাই 100 ঘর। আর সেলসিয়াস স্কেলে 15 ঘর পার্থক্য হইলে ফারেনহাইট স্কেলে পার্থক্য হবে 180 ডিভাইডেড বাই 100 ইন্টু 15 ঘর।
তাহলে এটাকে যদি আমি শূন্য শূন্য কাটা দিই, 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 5 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে কাটলে হয় 9, তাহলে হয় হচ্ছে 27। তাহলে এটা কিন্তু আনসারে আসি 27°F। পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জানি কি, আমরা একটু লিখি। তাপগতিবিদ্যার প্রথম শক্তি বলে যে পরিমাণ তাপ শক্তি আমি বাহির থেকে দিব বা নিব তা দিয়ে এর অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে, ডিইউ পরিবর্তন হবে এবং কিছু পরিমাণ কৃত কাজ হবে। তাহলে এখানে হচ্ছে তাপ শক্তি, এটাও অন্তঃস্থ শক্তি, এক প্রকার শক্তি, আর এটা হচ্ছে কৃত কাজ বা কাজ। তাহলে এই সূত্রটা তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করছে না, ঠিক আছে। তারপর 1 ক্যালোরি তাপ সমান কতটুকু? 4.2 জুল, এটা মুখস্থ আনসার। পরেরটাই যাই, কি বলছে? বলছে হচ্ছে একটা কার্নো ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রার তাপ উৎস থেকে 1200, আচ্ছা এটা জুল হবে, তাপ গ্রহণ করে তাপগ্রাহকে 300 জুল তাপ বর্জন করে। তাপগ্রাহকের তাপমাত্রা কত? কিছুই বুঝলাম না। আচ্ছা চেষ্টা করি। 600 কেলভিন তাপমাত্রা, অর্থাৎ এটা হচ্ছে টি হাই, তাপ উৎস থেকে 1200 জুল তাপ, এটা হচ্ছে Q1 গ্রহণ করে তাপগ্রাহকে 300 জুল প্রেরণ করে, এটা হচ্ছে Q2। তাপগ্রাহকের তাপমাত্রা কত? ঠিক আছে। আচ্ছা, কার্নো ইঞ্জিন যেহেতু বলছে, তাহলে আমি এটা বলতে পারি যে কিউ সমানুপাতিক টি, তাই তো? কার্নো ইঞ্জিনে এটা বলতে পারি। তাহলে Q1 বাই Q2 ইকুয়াল আমি বলতেই পারি যে T1 ডিভাইডেড বাই T2। এখন কোনটার সাথে কিসের সাথে কিভাবে আমি এটা সাজাইলাম এটা বলি। T1 হচ্ছে গরম বা হাই টেম্পারেচারের T1, সেখান থেকে Q1 তাপ ছাড়ছে, আর T2 হচ্ছে কোল্ড চেম্বার, সেটা Q2 শোষণ করছে। এভাবে আমি মিলাইছি, ঠিক আছে। আচ্ছা, Q1 এর মানটা কি দেওয়া আছে? Q1 এর, আচ্ছা আমরা চাইছি কি তাপগ্রাহকের তাপমাত্রা, অর্থাৎ আমার T2 এর মান চাইছে, তাহলে বাকি সব জিনিস দেওয়া থাকা উচিত। তাহলে T1 বলা আছে 600 কেলভিন, এই যে 600 কেলভিন, 600 কেলভিন, তাহলে 600টা বসাই। Q1 কত? এই যে 1200 জুল তাপ গ্রহণ করছে, তাহলে 1200। Q2 এর মানটা কত? তাপগ্রাহকে 300 জুল তাপ বর্জন করছে, তাহলে 300 হচ্ছে Q2। তাহলে T2 টেম্পার মাত্রা কত হবে? আমরা একটু হিসাব করি। 0 0 কাটা, 0 0 কাটা, 3 1 4, তাহলে 4T2 সমান 600 হলে তাহলে T2 এর মান আসে হচ্ছে 150 কেলভিন। ও আনসারটা তো দেওয়াই আছে, দেখি। এই 150 কেলভিন হবে আনসার। এর পরের স্লাইডে আমরা যাই। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? আচ্ছা, তাপের প্রয়োজন, আচ্ছা 0 ডিগ্রির বরফ আছে, 0 ডিগ্রির পানিতে নিবা, 0 ডিগ্রির পানিতে ওয়াটারে নিবা, যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হবে সেটা তাপমাত্রা যেহেতু চেঞ্জ না, তাহলে কিউ এর সূত্র হবে m ইন্টু এল। এখন এখানে 0 ডিগ্রি যেহেতু, তাহলে m এর মান হচ্ছে 1 কেজি, 0 ডিগ্রি যেহেতু এল এর মান হবে কত? 3,36,000। তাহলে এটি তো আনসার দেওয়া আছে 3,36,000 জুল পার কেজি। তাহলে পরের স্লাইডে যাই আমরা। কোন গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করছে, নিচের কোনটি ঘটবে? আচ্ছা 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 আচ্ছা, আমরা এই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং বেসিকের একটা প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে আমি একটু কিছু বুঝাই যে গ্যাসের ক্ষেত্রে কি কোনো ভাই অন্তঃস্থ শক্তি মানে জিনিসটা কি? আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা ইপি আছে এবং ইকি আছে। গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা বলি যে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। অণুগুলোর মধ্যে যদি কোনো আকর্ষণ বিকর্ষণ না থাকে, অণুগুলোকে যদি আমি রিপ্লেস করি, এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, তাহলে কি ইপি অর্থাৎ বিভব শক্তির কোনো চেঞ্জ হবে ভাই? বিভব শক্তির কোনো পরিবর্তন হবে বা চলবে? বিভব শক্তি হবে না। তাহলে গ্যাসের ক্ষেত্রে কোনো বিভব শক্তি আমরা ধরে নেই না। তাহলে গ্যাসের ক্ষেত্রে ইকে হচ্ছে মোট শক্তি বা অন্তঃস্থ শক্তি। তাহলে গতিশক্তির সূত্র কি ভাই? স্বাধীনতার মাত্রা অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম বাই 2 ইন্টু এনআর টি, এনআর ডেল টি, এটা হচ্ছে ইকে এর সূত্র। আর এই ইকে বা গতিশক্তিটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি।
অর্থাৎ ডিইউ বা ডেল ইউ বলতে পারি, ডেল ইউ বলতে পারি। অর্থাৎ অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি কখন বাড়ে? যখন তাপমাত্রা বাড়ে। তাহলে আমি এই সম্পর্কটা বলতে পারি যে ডেল ইউ সমানুপাতিক হচ্ছে ডেল টি। তাহলে আমি আগে অপশনগুলোর দিকে তাকাই। অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা উভয় হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় আবার তাপমাত্রা বৃদ্ধি পায়, এই জিনিসটা কোনো ক্ষেত্রেই প্রযোজ্য না, এটা ভুল। তারপর বলছে অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা বৃদ্ধি পায় হইতে পারে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তাপমাত্রা হ্রাস পায়, এই জিনিসটা কখনোই হবে না। একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, তাহলে বি আর ডি নাম্বার অপশনটা হবে না। এখন আমরা আসি মেইন থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অনুসারে জানি যে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ, জানি কিনা বলেন? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তস্থ শক্তিটা কি হবে? জিরো হবে। মানে সরি, অন্তস্থ শক্তি না, ডিকিউ মানে কি? তাপগ্রাহকে যে পরিমাণ শক্তি দেই আমরা সেটা জিরো হবে, কারণ কোনো তাপ শক্তির আদান প্রদান হচ্ছে না। ডিইউ ইকুয়াল হবে মাইনাস ডিডব্লিউ। মাইনাস ডিডব্লিউ হচ্ছে পি ডিভি বা পি ডেল্টা ভি, তাই তো? এখন আমার আয়তনটা কি বলছে? সংকুচিত করছি। তাহলে আয়তন যদি আমি সংকুচিত করি তাহলে ডেল ভির মানটা নেগেটিভ হয়েছে। তাহলে এই জিনিসটা পুরোটা নেগেটিভ হয়েছে। এর বাইরে আরেকটা নেগেটিভ আছে, যে এই নেগেটিভটা, তাহলে দুইটা মিলে কি হয়েছে? পজিটিভ হয়ে গেছে না ডিইউ এর মানটা? তাহলে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তিটা পজিটিভ হয়েছে। তাহলে অবশ্যই অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, বাড়ছে দেখি তো পজিটিভ। অভ্যন্তরীণ শক্তি বাড়লে কিন্তু তাপমাত্রাটাও বাড়বে। তাহলে অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা উভয় বৃদ্ধি পায়। কোথায় আছে? সি নাম্বারে আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এবারও আসতে পারে। এরপরের প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, আচ্ছা এটা একটু ভুল আছে মনে হয়। আচ্ছা এতটুকু আমি বাদ দিই, এতটুকু হবে না, কি করা যায়? এটুক হবে না। আচ্ছা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন, অর্থাৎ এন্ট্রপি দেওয়া আছে আমার। এখানে কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে? না। তাহলে এন্ট্রপির পরিবর্তনের সূত্র যে আমরা দেখে আসছি সেটা কি হবে? এম এল ডিভাইডেড বাই টি, তাই তো? এখন এম এর মানটা কত ভাইয়া বলা আছে? এম এর মান বলা আছে হচ্ছে, আচ্ছা এর পরের লাইন আমরা লিখি। ডেল এস এর মান বলা আছে, এন্ট্রপির পরিবর্তন বলা আছে 1.2 ইন্টু 10 কিউব, ঠিক আছে? এম এর মান কত ভাই? 1 কেজি। এল এর মান কত? বরফ গলনের আপেক্ষিক তাপ কত? আচ্ছা আমার চাইছে হচ্ছে এল এর মান, আপেক্ষিক তাপ, বরফ গলনের আপেক্ষিক তাপ। আর টেম্পারেচার তো আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, তাই তো? এখন 273 এর সাথে 1.2 গুণ করলে কত হয়? ক্যালকুলেটর ছাড়া কি আমরা পারবো? দেখি তো চিন্তা করে। দেখি এখানে সব জায়গায় 3.276 আছে, তাই তো? 3.276 বা 32.76, তাহলে আনসারে আমার 3276 এই জিনিসগুলো থাকবে, কিন্তু আমার দরকার হচ্ছে 10 টু দি পাওয়ার কত এটা জানা, তাই তো? 273 এর সাথে 1.2 গুণ করলে কত হবে? তাহলে এটা 273, তাহলে 327 দশমিক সামথিং কিছু একটা হবে। 273 এর সাথে 1 গুণ করলে কত হয়? 273 হয়। তাহলে 273 এর চেয়ে বড় কোনটা? 327.6 এরকমই হবে। 32 দশমিক এরকম তো হবে না। আর 10 কিউবটা 10 কিউবের মতোই থাকলো। তাহলে এই জিনিসটাকে কি আমরা লিখতে পারি না যে 3.276, আমি 2 ঘর বামে দশমিকে আনলাম, তাহলে আমার পাওয়ারে 2 ঘর যোগ করতে হবে। দশমিককে যদি আমি বাম দিকে নিই তাহলে পাওয়ারে ওই যতগুলো ঘর বাম দিকে নিয়েছি ততগুলো যোগ করতে হয়, যে একটা ঘর দুইটা ঘর, 2 যোগ করছি। আনসার কি হবে? এটা হবে। আচ্ছা আজান করতেছি, 1 মিনিট।
বলছি কি অভ্যন্তরীণ শক্তি, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কোন রাশির উপর নির্ভর করে? আমরা তো দেখে আসছি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক। অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়? -40°C বা -40°F। কিভাবে বের করে? C-0 ডিভাইডেড বাই 100 - 0 সমান হচ্ছে F-32 ডিভাইডেড বাই 212 - 32। তাহলে এর পরের লাইন এটাকে আমি লিখতে পারি যে C/5 কাটাকাটি করে F-32 ডিভাইডেড বাই 9। এখন C সমান F ধরে এই মানটা সমাধান করে। এটা সবার মুখস্থ থাকাই উচিত যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল -40°C তাপমাত্রা একই জিনিস নির্দেশ করে। এখন আর ফারেনহাইট ও কেলভিন স্কেল কোন তাপমাত্রায় একই একই জিনিস ধারণ করে? 574.25 ডিগ্রি কেলভিনে অথবা ফারেনহাইটে তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল সেম পোষণ করে। আর সেলসিয়াস এবং ফারেনহাইট কততে? -40°তে। ভাই সেলসিয়াস এবং কেলভিন কততে ভাই? নট পসিবল ভাই, কারণ সেলসিয়াসের চেয়ে সব সময়ই কেলভিন স্কেল 273 এগিয়ে থাকে, বুঝছেন? তাহলে সেলসিয়াস এবং কেলভিন স্কেল কখনোই সমান হবে না, কিন্তু সেলসিয়াস ফারেনহাইট স্কেল সমান হয় -40-এ, ফারেনহাইট এবং কেলভিন সমান হয় 574.25-এ। এই যে এই ফর্মুলা দিয়ে এইভাবেই আমার সলভটা করতে হয়, কিন্তু মনে রাখলে আর কি ফাস্ট করা যাবে। পরের স্লাইডে যাই। 24-এ গেলাম কেন? 23, আচ্ছা 24, ঠিক আছে। কোনটি ধীর প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়ার চেয়ে ধীর প্রক্রিয়া ভাই নাই আর। আর রুদ্ধতাপীয় হচ্ছে ফাস্ট প্রক্রিয়া। এরপরে যাই 0°C তাপমাত্রা 1 কেজি বরফকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা তাপমাত্রা কি ভাই চেঞ্জ হয়েছে? হয় নাই। সূত্র কি ভাই? ml ডিভাইডেড বাই টি। 1 কেজি বরফ 1, এল এর মান কত ভাই? 0° যেহেতু 3,36,000। আর তাপমাত্রা কত ভাই? তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। আচ্ছা এটা কিভাবে সলভ করব? এটা ভাই আসলে মানে সলভ, এই যে 1200 আছে, 1230 আছে, কোনটা যে হবে? 1000 আর 3 হবে না, যেটা তো শিওর আমরা। এটা হওয়ার কথা হয়তো বা 1230, কারণ 273 দিয়ে 336 কে কখনোই মিলবে না, ভাগ হবে না আর কি। তাহলে এটা এটা হইতে পারে, কিন্তু এই প্রশ্নটা আসছে যখন, তখন ক্যালকুলেটর ছিল, 100 mS ক্যালকুলেটর ছিল, এলাও ছিল। পরের প্রশ্নে যাই। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের দ্বিগুণ হবে? আচ্ছা এখানে আমার বলছে কি, এটা আমি বুঝাই। এটা বলছে হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে। তাহলে সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে, এটা আমি কিভাবে ডাইরেক্ট F সমান 2C লিখতে পারছি? অনেকে হয়তো এটা আমরা এমনিতেই বুঝতে পারি, অনেকে বুঝতে পারি না, কিন্তু এটা টেকনিকটা আমি বলে দিই, বোঝা যাবে কিভাবে। প্রথমে আমি লিখবো ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। ফারেনহাইট সেলসিয়াস নিয়ে কথা, F সমান C লিখে ফেলবো। এরপর আমি লিখবো কার সাথে বৈষণ্য আছে, এই যে ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। পাঠের দ্বিগুণ, দ্বিগুণ শব্দটা কার সাথে আছে? সেলসিয়াস স্কেলের পাঠের, বৈষণ্য সেলসিয়াসের সাথে আছে দ্বিগুণ। তাহলে সমীকরণ আমি 2টা ওই জায়গাতেই বসাবো, ঠিক আছে? এখন আমার মেইন সমীকরণটা কি? C-0 ডিভাইডেড বাই 100 - 0 ইকুয়াল হচ্ছে F-32 ডিভাইডেড বাই 212 - 32। এরপরে লাইনে কাটাকাটি করলে আসে হচ্ছে C/5 সমান হচ্ছে F-32 ডিভাইডেড বাই 9 আসে। আচ্ছা এখন আমাকে বলছে, চাইছি কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, অর্থাৎ F এর মানটা বাইর করতে বলছে। তাহলে আমি C কে আমি F এ কনভার্ট করি। C এর মানটা F এ কনভার্ট করলে আসে কত? F/2 নিচে হচ্ছে 5 সমান হচ্ছে F-32 ডিভাইডেড বাই 9। এর পরের লাইনে যদি আমি যাই, তাহলে কত থাকে ভাই? F/10 ইকুয়াল F-32 ডিভাইডেড বাই 9, তাহলে 9F ইকুয়াল হচ্ছে 10F মাইনাস 320। তাহলে 320টাকে এই পাশে নিয়ে আসলাম, 320, 10F এই পাশে 9F এই পাশে একটা F, তাহলে F এর মানটা কত আসে ভাই? 320° আসে। এখন একটু ফাস্ট যাইতেছি। এরপরে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই পাঠ দেয়? এটা হবে 574.25। এটা আমরা মুখস্থ রাখতে পারি। আর যদি আমরা সমীকরণ দিয়ে করতে চাই, তাহলে F-32 নিচে হচ্ছে দুইটার পার্থক্য, 212 - 32 হচ্ছে 180, এই পাশে হবে K-273, মানে কেলভিন স্কেলের তাপমাত্রা K, আর 273 হচ্ছে তার বরফ বিন্দু, আর নিচে হচ্ছে বাষ্প বিন্দু 373 - 273, মানে কত হয়? 100 হয়।
এখান থেকে ফারেনহাইট আর F সমান K সমান ধরে যদি অঙ্কটা করি তাহলে আসে হচ্ছে 574.25। এরপরের অঙ্কে যাই। -10°C তাপমাত্রার 2 কেজি বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ। তাহলে কি কি লাগবে? -10°তে ছিল আমার 2 কেজি বরফকে আমার 0°র পানিতে আনতে হবে, 0°র ওয়াটারে আনতে হবে। তাহলে -10° থেকে প্রথমে হবে কি 0°র আইসে হবে, আইস। তারপরে 0°র আইস থেকে 0°র ওয়াটারে হবে, 0°র ওয়াটার হবে। তাহলে আমার এইখানে আমার Q1 পরিমাণ তাপ শক্তি লাগতেছে, এইখানে আমার লাগবে হচ্ছে Q2 পরিমাণ তাপ শক্তি। তাহলে এই দুইটার যোগফল। তাহলে -10 থেকে যখন 0-তে আসে তখন কি সূত্রটা কি হয়? m এর মান 2, s এর মান হচ্ছে 2100 আর তাপমাত্রার পার্থক্য হচ্ছে 10। আর 0°র আইস থেকে যখন 0°র ওয়াটারে যায় তখন সূত্রটি কি দাঁড়ায় ভাই? m ইন্টু l। এখানে সূত্র হচ্ছে ml, এখানে হচ্ছে ms ডেল্টা থিটা। এটাই আমি বসাইলাম। ঠিক আছে, Q1 হচ্ছে ms ডেল্টা থিটা আর ml হচ্ছে কি Q2 এর মান। তাহলে l এর মানটা কত আসবে? 3,36,000 ভাই। তাহলে পরের লাইনটা যদি আমরা একটু যাই তাহলে আমি কি লিখতে পারি? 42,000 প্লাস 336 কে ডাবল করলে 300, 600, 672, 3টা শূন্য, তাই তো? এটা 672 আর 42,000, তাহলে এটা 7 লক্ষ। এটা তো সূত্র দিতে হবেই না, এগুলো তো বাদ। তাহলে এটাই আনসার। বাকিটা আমার হিসাবও করতে হয় না, আমি সেন্সই আমার বলতেছি যে এটা কোনটা হবে, এইটা হবে। এই যে 714, 3টা শূন্য, এটা জুল হবে। পরে মেতে আমরা যাই। এই অঙ্কটা একটু বড় হবে। এসব অঙ্ক প্রথমে আমাদের স্কিপ করা উচিত, ফার্স্ট কথা। তবুও এবং শেষের দিকে এটা আমাদের ট্রাই করতে হবে। এক্সামে 120 গ্রাম ওজন 1 কিলোমিটার, 0°C তাপমাত্রায় 70 গ্রাম পানি, 10 গ্রাম বরফ, 100°C তাপমাত্রায় কতটুকুর ভরের বাষ্প উক্ত কিলোমিটার চালনা করলে কিলোমিটার তাপমাত্রা 40° হবে? ও আচ্ছা, আমার আছে কি? আমার আছে হচ্ছে পানি আছে 70 গ্রাম, 70 গ্রাম ওয়াটার আছে, আর 10 গ্রাম আইস আছে। আর আমার এখানে বাষ্প আছে হচ্ছে 100°, এর বাষ্প আছে কত গ্রামের? m গ্রামের বাষ্প। তাহলে বাষ্প কি করবে? তাপ বর্জন করে 40°তে পৌঁছাবে। মানে সব জিনিস তো আমি একসাথে মিক্সড করতেছি না, তাহলে আইস ওয়াটার সবাই মিলিত আমার কি হবে? 40° হয়ে যাবে না? তাহলে এই দুইজনে মিল্লা করবে হচ্ছে গ্রহণ, তাপ গ্রহণ, আর এই বেটাই করবে হচ্ছে তাপ বর্জন। ঠিক আছে, তাহলে গ্রহণ ইকুয়াল বর্জন, এই সূত্রটা জাস্ট কাজে লাগাবো। তাহলে এটা কিভাবে হবে? যে 70 গ্রাম ওয়াটার, 70 গ্রাম ওয়াটারের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এইখানেও কিন্তু গ্রামে আছে, এইখানেও গ্রাম আছে, এখানে 100 m গ্রামই আমি ধরে নিছি, যে আনসার আমার m গ্রাম চাইছে। তো এটা আমাকে কেজিতে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। 70 গ্রাম ওয়াটার কিভাবে তাপ গ্রহণ করে এটা আমি একটু দেখি। 70 গ্রাম ওয়াটারের তাপ গ্রহণ সে কি কি করবে? 70, s এর মান হবে কত? 4200, কিন্তু সে তার তাপমাত্রা 40 এর নিবে। তাহলে 40 মাইনাস 0, আচ্ছা 40। আর আইস কত করবে? আইস হচ্ছে প্রথমে গলবে, গলতে হলে তার কত করতে হবে? 10 গ্রাম ইন্টু তার 3,36,000। পরবর্তীতে তার তাপমাত্রা ডিফারেন্স করবে 10 ইন্টু 4200 ইন্টু ইন্টু কত হবে? 10 ইন্টু 4200 ইন্টু ডেল্টা থিটা হচ্ছে 40। আর বাষ্পর ক্ষেত্রে m গ্রামের বাষ্প প্রথমে কি হবে? 22, 68, 3টা শূন্য, মানে কি প্রথমে সে পানিতে পরিণত হবে, পরে 100° থেকে 60°তে আসবে। এটা কত হবে? m s, s এর মান 4200 ইন্টু ডেল্টা থিটা কত হয়? ডেল্টা থিটা হচ্ছে 60। 100° থেকে 40°তে পৌঁছালো, তাপমাত্রার পার্থক্য কত? 60। এই সমীকরণ সলভ করে m এর মান বের করতে হয়, কিন্তু এটা এখন ক্যালকুলেটর নাই, এই প্রশ্ন আসার সম্ভাবনা নাই। যদি এই টাইপের প্রশ্ন আসে আমাদের স্কিপ করাটাই বেটার। এরপরে প্রশ্ন চাই, বলছে হচ্ছে এ একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয়, বি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয়। আচ্ছা, বি হচ্ছে প্রত্যাগামী, তাহলে বি তে হবে এন্ট্রপির পরিবর্তন 0। বির ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন চাইছে, বির ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হবে, এন্ট্রপি হবে কত? 0 হবে। আর এ হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় বিশৃঙ্খলা বাড়ে, অর্থাৎ এন্ট্রপি কি হবে? ইনক্রিজ হবে। তাহলে এন্ট্রপির পরিবর্তন প্রথমটার ক্ষেত্রে হবে ধনাত্মক, দ্বিতীয়টার ক্ষেত্রে শূন্য। তাহলে ডি নাম্বারটা আনসার। পরেরটায় আমরা চলে যাই।
এরপরের প্রশ্ন বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমার তাপমাত্রার কি কোনো চেঞ্জ হয়েছে না? তাহলে আমার সূত্র কি হবে এন্ট্রপির? ডেল এস ইকুয়াল হবে হচ্ছে ml ডিভাইডেড বাই টি। তাহলে 1 কেজি পানি 1, এল এর মান কত ভাই? এল এর মান হচ্ছে ভাই 22, 68, 3টা শূন্য, ডিভাইডেড বাই টেম্পারেচার কত ভাই? 373। এই অঙ্কটা তো আমরা আগেও একবার সলভ করছি। আনসারটা আসে হচ্ছে 6.05 ইন্টু 10 কিউব জুল। এখানে দুইটা অপশনই আছে, দুইটাই আনসার, মানে সেম জিনিস, এটাই আনসার আমাদের। মানে আমরা এটাকে 373 কে 400 ধরে করছিলাম, 400 ধরে আমরা বাইর করছিলাম 5.67 ইন্টু 10 কিউব। এটা আসছে কবে? 12, 13, 13, 14, যখন ক্যালকুলেটর ছিল অ্যালাউ। পরে যাই। একটি কার্নো ইঞ্জিন 230 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করছে, কর্মদক্ষতা কত? আচ্ছা, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যে আমরা ইটার সূত্রটা আগে পড়ে আসছি যে 1 মাইনাস বর্জিত তাপ বাই গৃহীত তাপ, এটা আমি লিখতে পারি। আবার এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস বর্জনটা কোথায় করে? বর্জনটা কোল্ড টেম্পারেচারে করে, মানে টি লো, আর গৃহীত তাপ মানে তাপটা তাপটা তাপগ্রাহক দিকে চলে যায়, তাহলে এটা হচ্ছে টি হাই। 1 মাইনাস টি লো বাই টি হাই, এটা হচ্ছে ইটার সূত্র। এই দুইটাই ইটার সূত্র। আচ্ছা, এই এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি, এই টাইপের প্রশ্ন। তাহলে 1 মাইনাস টি লোর মান কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে লো হচ্ছে 27 ডিগ্রি হচ্ছে কত কেলভিন? 273 যোগ করলে কত হয়? 300 কেলভিন হয়। তাহলে 300 কেলভিন। আর 230 এর সাথে 273 যদি যোগ করো কত হয়? 200, 200, 400, 503 হয়। 503 কে ধরলাম আমি 500 ধরেই করলাম, তাহলে আমার অঙ্কটা ইজি হয়। তাহলে 0 0 কাটা, 0 0 কাটা, 1 মাইনাস 3/5, 2/5, অর্থাৎ 40% এর কাছাকাছি হবে। আনসারটা 40.35 হয়। এখানে কি 40% অপশন আছে? হ্যাঁ আছে। তাহলে এটা আমরা দাগাই দিই। এই সূত্রটা আমাদের জানা থাকা উচিত, 1 মাইনাস টি লো বাই টি হাই। এটা পারলে আমি আমি অনেকগুলো প্রশ্ন পারবো। এরপরের প্রশ্ন হচ্ছে একটি কার্নো ইঞ্জিনে পানির হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে, এটা আমরা মুখস্থ করবো, মুখস্থ রাখবো। 26.8%। কিভাবে আসছে? এটার ওই সূত্রটা 1 মাইনাস টি লো। টি লোটা কত? পানির হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। লো হচ্ছে 273 কেলভিন আর স্ফুটনাঙ্ক কত? 373। এটা আনসার করলে বের হয়ে আসে হচ্ছে 26.8%। এটা যদিও আগে আসছে, ক্যালকুলেটর ছাড়া অ্যালাউ ছিল না, কিন্তু এই প্রশ্নটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন, এটা আসতে পারে, মুখস্থ রাখা উচিত। এরপরে প্রশ্ন যে একটি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? আচ্ছা, এটার তো সূত্র আছে, সূত্র ফাইনাল ক্লাসে দেখাবো আমরা। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা, আচ্ছা, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে 1.41 বা 4, আর তিন পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে 1.33। অবশ্যই একটা সূত্র আছে, সূত্র ছাড়া কিছুই আসে নাই। এটা মুখস্থই রাখে সবাই। পরের প্রশ্নে যাই। বলছে কি 10 গ্রাম পানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে কত ক্যালোরি তাপের প্রয়োজন হবে? তাই তো, 10 গ্রাম পানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 14 ডিগ্রিতে কত ক্যালোরি? আচ্ছা, 10 গ্রাম পানি যেহেতু বলছে, তাহলে 10 গ্রাম মানে হচ্ছে 10/1000, যেহেতু আমি এটাকে কেজিতে নিচ্ছি, এম এস ডেল্টা থিটা। সূত্র কি ভাই? তাপ শক্তি কতটুকু লাগবে, এটা সূত্র হচ্ছে এম এস ডেল্টা থিটা। ঠিক আছে, এম এস ডেল্টা থিটা। তাহলে এম এর মান বসালাম, এস এর মান হচ্ছে 4200 জুল, আর ডেল্টা থিটা কত? 4 থেকে 14 তে নিছে, কতটুকু বাড়ছে তাপমাত্রা? 10 বাড়ছে, তাই তো। তাহলে এখন যদি আমরা একটু হিসাব করি যে উপরে দুইটা শূন্য শূন্য কাটা, দুইটা শূন্য শূন্য কাটা, আর নিচে আমি দুইটা শূন্য কাটলাম, তারপর এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে আমার থাকে কত? 420 জুল থাকে। আচ্ছা, আমরা বলতে পারি না যে 4.2 জুল সমান কি 1 ক্যালোরি? তাহলে 42 জুল কত হবে? 42 জুল হবে হচ্ছে 10 ক্যালোরি। তাহলে 420 জুল কত হবে? 100 ক্যালোরি হবে না? 100 ক্যালোরি। আনসার কত? এই যে 100 ক্যালোরি, এটা মানে সি নাম্বারটা আনসার, সি, এই যে এটা আনসার। এরপরের প্রশ্নে আমরা চলে যাই যে কোন সংস্থা পরিবেশ থেকে, আচ্ছা, এই প্রশ্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কোন সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপ শোষণ করায় অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পালো? পরিবেশের উপর সম্পাদিত কাজ, অর্থাৎ থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। এর চেয়ে সহজ প্রশ্ন কিছু নাই, এবং এটাই আবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাকে বলছে
তাপ শক্তি শোষণ করছে 800 জুল, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে 500 জুল। তাহলে ডিডব্লিউ এর মান কত? এটা বাচ্চাদের প্রশ্ন, তো ডিডব্লিউ এর মান এখান থেকে দেখলে বুঝা যায় যে এটা কত হবে, 300 জুল হবে। বাচ্চাদের প্রশ্ন কিন্তু এটাই আসবে। এরপরের প্রশ্ন বলছে কর্মরত একটি ইঞ্জিনের কর্মদক্ষতা কত? এটার মান কত হবে? 1 মাইনাস টি লো। টি লো কত? 27 ডিগ্রি, মানে কত? 300 কেলভিন। আর 227 মানে কত? আরো 27 এর সাথে 207 আরো 200 বাড়বে, অর্থাৎ 500 কেলভিন। এটা কিন্তু আমরা আগেই বাইর করে আসছি, মানে এটা আনসার আসে হচ্ছে 2/5, এটা মানে হচ্ছে 40%, মানে 100 দ্বারা গুণ করো পার্সেন্টেজ আকারে, তাহলে 40% চলে আসে আনসার। খুবই সহজ, আগে অনেক সলভ হয়েছে, এটা আমরা এগিয়ে যাই। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপদের অনুপাত অর্থাৎ গামার মান চাইছে, সরি গামার মান চাইছে। তাহলে এক পারমাণবিকের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.67, এটা হচ্ছে দুই পারমাণবিকের ক্ষেত্রে, আর 1.33 হচ্ছে তিন পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। পরের প্রশ্নে যাই। ফারেনহাইট থার্মোমিটারে পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রাকে আমরা বলি 0 কেলভিন বা -273.16 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড। এটা ক্যালকুলেটর ছাড়া সলভ করা সম্ভব না, বা 12-13 আসছে ক্যালকুলেটর ছিল। সূত্রটা কি দাঁড়ায়? c/5 সমান হচ্ছে f-32/9। এখানে c এর ফারেনহাইট সেলসিয়াসের জায়গায় -273.16 বসাইয়া ফারেনহাইটের মান বাইর করতে হয়। ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, এই যুগে আসা সম্ভাবনা এ নাম্বারটা হইতে পারে। পরেরটা যাই। একটি প্রত্যাবর্তী ইঞ্জিন 167 ডিগ্রি সেলসিয়াস এবং 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যকর হলে এর সর্বাধিক দক্ষতা কত? সর্বাধিক দক্ষতা বলতে আমরা যে দক্ষতা বাইর করি এটাই 1 মাইনাস টি লো বাই টি হাই, 1 মাইনাস টি লো বাই টি হাই ইন্টু 100% করতে হয়। টি লোটা কত ভাই? টি লো হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। 57 ডিগ্রি সেলসিয়াস মানে এর সাথে 273 অ্যাড করো তুমি, কত হয়? 270, 320, 330, ঠিক আছে, 330 কেলভিন হয়, তাই তো? তাহলে 1 মাইনাস টি লো হচ্ছে 330 কেলভিন, আর টি হাই কত হয়? টি হাই হচ্ছে 167 যোগ করো 273 এর সাথে 167 কত হয়? 273 প্লাস 167, 3 আর 7 10 এর শূন্য, হাতের 1, 14 4 হাতের 4, 330 440, শূন্য শূন্য কাটা 33, 3 11 33, 4 11 44, 1 মাইনাস 3/4 মানে হচ্ছে 1/4 ইন্টু 100%। আর কিছু বলার বাকি থাকে না, যে এর মানে হচ্ছে 25%। 25% আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। খুবই ইম্পর্টেন্ট, সহজ প্রশ্ন, কিন্তু এটা ভুল হয়ে যেতে পারে। তরল অবস্থার তাপমাত্রা, এই যে বরফ থাকে হচ্ছে -40-এ, ওয়াটার ধরো 10 ডিগ্রি, কোনটা বেশি ভাই? তাপমাত্রা কার বেশি? তরল অবস্থার তাপমাত্রা কি বেশি না কঠিন অবস্থা? তরল অবস্থার তাপমাত্রা অবশ্যই কি বলছি, তরল অবস্থা হচ্ছে 10 ডিগ্রি, তরল অবস্থার তাপমাত্রাটা কি ভাই বেশি? আনসার কি হবে? বি হবে আনসার। এর পরের প্রশ্নে আমরা যাই। একটি বেশি আগে গেলাম। আচ্ছা, ক্লিনিক্যাল থার্মোমিটারে 95 থেকে 110 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট দাগানো থাকে, সেলসিয়াস স্কেলে কত? আচ্ছা, সূত্রটা জানি কি ছিল? c-0 ডিভাইডেড বাই 100-0 সমান হচ্ছে f-32 ডিভাইডেড বাই 212 - 132, তাহলে 180 হয় নিচে। তাহলে আমি আরো সহজে লিখলে c/5 f-32 ডিভাইডেড বাই 9, তাহলে ফারেনহাইট স্কেলে বলছে 95, 95 - 32 ডিভাইডেড বাই 9 ইন্টু 5, তাহলে সেলসিয়াস স্কেলে কত হবে? সেলসিয়াস স্কেলে হবে হচ্ছে 95 থেকে যদি 32 বাদ দিই, 63 9 তে পারলে 7, 5 7 35, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস। দুই জায়গায় কিন্তু 35 আছে, তাহলে 43 হবে না 45 হবে? 110 ডিগ্রি ফারেনহাইটেরটা সেটা আমার একটু বের করতে হবে। তাহলে 110 ডিগ্রি ফারেনহাইটের এটা যদি একটু চেষ্টা করি যে সেই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সি এর মান হবে হচ্ছে 5/9, এই যে এই লাইন থেকে আমরা ডাইরেক্ট আসতেছি 5/9 ইন্টু f-32, f এর মান কত? 110, 110 - 32 কত হয়? 78 হয় মনে হয়। তাহলে 5/9 ইন্টু 78, এটা যেহেতু মানে সহজে কাটাকাটি যাচ্ছে না, এটা অবশ্যই দশমিক আসবে, তাহলে আমি বুঝতেই পারতেছি 43.33। আর যদি এটা মিলতো 9 দিয়ে কাটাকাটি যাইতো, তাহলে অবশ্যই 45-ই আসতো, ঠিক আছে। তারপরে পরের প্রশ্নে যাই আমরা, 44-এ যাই। আমি বেশি চলে গেলাম। একটি ইঞ্জিন 42 তাপ গ্রহণ করে এত জুল বর্জন করে, উৎপাদিত কাজের পরিমাণ কত? উৎপাদিত কাজটা কত হবে আমরা কি জানি? Q1 পরিমাণ তাপ শক্তি সে ছাড়ে, তা দিয়ে কৃত কাজ করে এবং কিছু পরিমাণ পরিবেশে ছাড়ে, তাহলে W এর মান আসে হচ্ছে Q2 মাইনাস Q1। তাহলে হ্যাঁ, Q1
পরিমাণ ছাড়ে তা দিয়ে সে কিছু পরিমাণ কৃতকাজ করে, আবার কিছু পরিমাণ পরিবেশে ছাড়ে, তাই তো? তাহলে ডব্লিউ এর মান আসে কত? ভুল লিখছি আমরা, অবশ্যই ভুল লিখে ফেলেছি। যে ডব্লিউ এর মানটা হবে ভাই Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2 মানে বড়টা থেকে ছোটটা, আরো সহজে বলে 42 জুল আছে 32 জুল আছে, পার্থক্য করে দাও কত আসে? 1000 জুল। আচ্ছা, এখানে আমরা চালাকি করছি, আর কে দিছে, আর যে দিছে, তাহলে 1 জুল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্টস, বুঝছো? ইনটু 1000 মানে কত? 10 কিউব জুল। তাহলে এটাকে আমি কি বলতে পারি? 10 টু দি পাওয়ার 10 আর কোথায় আছে 10 টু দি পাওয়ার 10? আর 10 টু দি পাওয়ার 8 না, এটা হবে না, এটাও হবে না। 10 টু দি পাওয়ার এতগুলো শূন্য হবে না। 10 টু দি পাওয়ার 10 কে আমি কি এটা লিখতে পারি না যে 10 স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার 8, আর 10 স্কয়ার মানে তো 100 না? এই যে এটাই তো आंसर। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। বলছে একটি কক্ষের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। একটি কক্ষের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত? সূত্রটা কি ভাই? C/5। আমরা অনেকবার ওই প্রথম লাইনটা লিখছি, এই জন্য এবার লিখি নাই। F-32 ডিভাইডেড বাই 9। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বলছে 27, তাহলে 27/5 ইন্টু 9 প্লাস 32 হচ্ছে এফ এর মান। কত হয়? কত হয়? কত হয়? এটাকে যদি আমি 10 কল্পনা করি, একটু বাড়াই কল্পনা করি, তাহলে এটা থাকে হচ্ছে 5 দুগুণে 10, 27 দুগুণে 54, আর 32 কত হয়? 50, 86, অনেক বেশি হয়ে যায়। না, এত বাড়ানো আমার যাবে না, কারণ 86 তে আনসারই নেই। আমি আবার লিখি 27/5, কত ছিল এখানে? 9 ছিল, বা আমরা আগের অপশনে চলে যাই। হ্যাঁ, 27/5 এটা ছিল না? এখন এটা দিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করি। 27 মানে হচ্ছে কত? 27 মানে কত? 27 মানে হচ্ছে 3 কিউব ইন্টু 3 স্কোয়ার, 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243 উপরে ডিভাইডেড বাই 5 প্লাস 32। 243 কে 245 ধরতে পারি, এখানে খুব বেশি ডিফারেন্স হয় না। এটা আসে কত? 5 4 20, 49 না? হ্যাঁ, 49 তো আসে কত? তাহলে 40, 70, 79, 81 হয়। কিন্তু আমি তো এখানে একটু বেশি ধরে নিচ্ছি, তাহলে 81 চেয়ে কম হবে একটু। তাহলে 81 চেয়ে কম কত? কত? সবচেয়ে কম আছে হচ্ছে 80.6, এই যে 80.6, তাহলে এটাই আনসার। কিন্তু এটা যে সময় আসছে যখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল। পরের প্রশ্নে যাই। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 40%, তাপ গ্রাহকের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস হলে উচ্চের তাপমাত্রা কত? আচ্ছা, যে গ্রহণ করে তাপমাত্রা তার টেম্পারেচার অবশ্যই লো থাকে। 60 ডিগ্রি মানে কত? 280 কেলভিন। তাহলে 1 মাইনাস 280 কেলভিন, আর উপরে কত হবে? না মানে তাপগ্রাহকের তাপমাত্রা নিচে, এটার মান হচ্ছে টি ইকুয়াল হতে বলছে হচ্ছে 40/100 বা 40%। ঠিক আছে, 40/100। এখন এখান থেকে আমার মান বের করতে হবে, নিচে হবে টি, উপর হবে টি মাইনাস 280, আর এই পাশে 40/100 কে আমি লিখতে পারি 2/5। ঠিক আছে, এখন যদি আমি দুই পাশ কাজ করি, 2t সমান হচ্ছে 5t মাইনাস 280 ইন্টু 5, তাহলে এই পাশে থাকে হচ্ছে 3t, আর এই পাশে চলে যায় 280 ইন্টু 5। তাহলে এইটাকে আমি যদি সলভ করি, তাহলে আমি টির মানটা পেয়ে যাচ্ছি। এগুলো ক্যালকুলেটর ছাড়া আসলে করাটা মানে আসবে না এরকম। প্রত্যেকগামী প্রক্রিয়া এন্ট্রপি কি হয়? এটা এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আগের বছর আসছে, এই বছর আসতে পারে। প্রত্যেকগামী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, স্থির থাকে। এরই মাধ্যমে আমাদের ক্লাস শেষ নাকি? না, আরেকটা অঙ্ক আছে। একটি স্থিরায়তন গ্যাস থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতক্ষণ 100 সেন্টিমিটার 135 সেন্টিমিটার পারদচাপ প্রদর্শন করে। আচ্ছা, আমরা যে একদম স্লাইডের শুরুতে বলে আসছিলাম যে এই ধর্মটা সব জায়গায় স্থির থাকে, টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস। এইটা সকল স্কেলের ক্ষেত্রে যেমন সেম, স্কেলগুলোর তাপমাত্রিক ধর্মের ক্ষেত্রেও সেম। অর্থাৎ ধরো এখানে পারদচাপ, টি তাপমাত্রায় পারদচাপ যদি P1 ধরলাম, পিটি ধরলাম, আইসে যখন বরফের চাপটা ধরলাম আমি পি আইস, স্টিমে আমি চাপটা ধরলাম পিএস, কিংবা স্টিমে আর আইসে আমি ধরলাম হচ্ছে পি আইস, কিংবা ভলিউম দিয়ে আমি কাজ করলাম, কিংবা আমি হাইট দিয়ে কাজ করলাম, কিংবা রোধের মান দিয়ে কাজ করলাম, সবার ক্ষেত্রে আমি এই সম্পর্কটাকে আমি কাজে লাগাইতে পারি। তাহলে এই সম্পর্কটা কাজে লাগিয়ে আমি কি বলতে পারি যে ওই তরলের তাপমাত্রা বের করতে বলছে, তাহলে টি বের করতে বলছে ওই। আচ্ছা, এখন বরফ বিন্দু বলছে 0, আর স্টিম পয়েন্ট বলছে 100 মাইনাস 0। আচ্ছা, আর
টি তাপমাত্রায় আমার চাপ কত চাপ প্রদর্শন করছে বলছে ওই কোন তরলে, ওই তরলে তাপমাত্রা বের করতে বলছে। তরলে 120 সেন্টিমিটার পারদ চাপ প্রদর্শন করে, ঠিক আছে। আর 0°C তাপমাত্রায় কত প্রদর্শন করে? 0°C তাপমাত্রায় প্রদর্শন করে 100 সেন্টিমিটার পারদ চাপ, তাই তো। আর 100°C তাপমাত্রায় কত পারদ চাপ প্রদর্শন করে? 100 ডিগ্রিতে প্রদর্শন করে এই যে 135 সেন্টিমিটার, 135 সেন্টিমিটার। আর 0°টা তো কত? 100, আমরা আগেই দেখে আসছি। তাহলে এই জিনিসটা যদি সলভ করি, কত থাকে? টি মাই 100, নিচে থাকে, এই পাশে থাকে 35, এই পাশে থাকে হচ্ছে 20। তাহলে এই শূন্য কাটা, 5 দিয়ে গেলে থাকে 2, 5 দিয়ে গেলে থাকে 7। তাহলে টি 70 সমান হচ্ছে 4 থাকে। ভুল করলাম কিছু? টি বাই 100, নিচে থাকে 35, উপরে থাকে 20। তাহলে ঠিকই তো আছে। আরেকবার করি তো, একটু ভুল করছি মনে হয়। যে টি বাই 100 ইকুয়াল, উপরে থাকবে 20, নিচে থাকবে হচ্ছে 35। 5 দিয়ে যদি কাটি, 5 দ্বারা করি, 5 7 35, তাই তো। তাহলে 70 মান হচ্ছে 400। তাহলে টির মান কত আসে? 400/7। এখন 5 7 35, 5 7 35, তাহলে কত থাকে এখানে? 40 যেহেতু আসছে, তাহলে 5 এর চেয়ে বেশি, 5 পয়েন্ট সামথিং, 5 ইন্টু 0, তাহলে 555, 55 রিলেটেড সামথিং হবে, ঠিক আছে। তাহলে এখানে 57 তো হবেই না, 81 69 এগুলো হবে না, 55 হবে। আর ক্যালকুলেশন এত বদার হওয়ার কারণ নাই, কারণ এগুলো 8 9 সালে আসছে। এবং এই প্রশ্নগুলোর এমসিকিউ যদি সলভ করে যাওয়া যায়, যে এভাবে সলভ করে নিজে নিজে চেষ্টা করে, তাহলে পরীক্ষায় যেগুলো আসবে তারও কম্পারেটিভলি অনেক ইজি হবে। এরই মাধ্যমে আমরা আমাদের আজকের তাপগতিবিদ্যার কনসেপ্টের এগ্রি বেসড কনসেপ্ট ক্লাস, অর্থাৎ এমসিকিউ বুস্টিং ক্লাসটা শেষ করলাম। সকলকে থ্যাংক ইউ। কোয়েশ্চেন থাকলে কমেন্টে প্রশ্ন করেন।